আসুন আজ আমরা শব্দের রাজনীতি 1757 থেকে 1971 এবং ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মনস্তত্ত্ব বুঝে আসি। একটু বুঝতে চেষ্টা করি শব্দের একটা রাজনীতি আছে, বোঝার চেষ্টা করি শব্দের রাজনীতি কী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমার একটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আমার সংগ্রাম 1757 থেকেই শুরু করি এবং ভারতের বেনিফিটেড কইরা বয়ান আমি দিব না। আপাত দৃষ্টিতে এই বক্তব্যকে একজন ব্যক্তির ক্ষোভ বা বর্তমান ভূ রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল একটি সাধারণ উক্তি নয়, বরং এটি পলিটিক্স অফ ওয়ার্ডস বা শব্দের রাজনীতির এক ধ্রুপদী উদাহরণ। এই যে ইচ্ছাকৃতভাবে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা থানায় বসে লেখা এবং এরপর মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান শব্দটি এড়িয়ে যাওয়া, 1757 সালকে টেনে এনে সংগ্রামের সূচনা বিন্দু হিসেবে নির্ধারণ করা, এটি ইতিহাসের একটি প্যারাডাইম শিফটের ইঙ্গিত দেয়। এই বয়ান পরিবর্তনের কৌশলটি জর্জ অরওয়েল বা নোয়াম চমস্কি তাত্ত্বিক বিশ্লেষণের সঙ্গে হুবহু মিলে যায়, যেখানে শব্দকে ব্যবহার করা হয় ইতিহাস মুছে ফেলার এবং নতুন এক বাস্তবতা নির্মাণের হাতিয়ার হিসেবে। বিংশ শতাব্দীতে অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ জর্জ অরওয়েল তার কালজয়ী প্রবন্ধ পলিটিক্স অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, রাজনৈতিক ভাষা এমনভাবে তৈরি করা হয় যাতে মিথ্যাকে সত্য এবং খুনকে সম্মানজনক মনে হয় আর বাতাসকে মনে হয় সলিড কিছু। আজকের বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে এই উক্তিটি যেন এক নির্মম আয়না। রাজনীতিতে বন্দুকের চেয়েও শক্তিশালী অস্ত্র হলো ভাষা। একটি শব্দ দিয়ে একটি জাতিকে বীর বানানো যায়, আবার সেই একই শব্দ বদলে দিয়ে সন্ত্রাসী বা ভারতের দালাল কিংবা পাকিস্তানের দালাল বানিয়ে দেওয়া যায়। ডাকসুর নেতার বক্তব্যে 1757 সালকে সামনে আনার পেছনে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে। ঔপনিবেশিকতা বিরোধী লড়াই হিসেবে পলাশীর যুদ্ধ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন 1971-এর প্রসঙ্গ এড়িয়ে 1757-কে একমাত্র স্টার্টিং পয়েন্ট হিসেবে দাঁড় করানো হয়, তখন 1971-এর বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানি শোষণের চরিত্রটি ঢাকা পড়ে যায়। এটি এক ধরনের ইতিহাস সংশোধনবাদ। এর মাধ্যমে কৌশলে বোঝানো হয় যে লড়াইটা মূলত মুসলিম বনাম ব্রিটিশ বা হিন্দু, যেখানে পাকিস্তান আমলের 23 বছরের শোষণ গৌণ হয়ে যায়। নোয়াম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যান তাদের বিখ্যাত বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য ম্যাস মিডিয়া দেখিয়েছেন, গণতান্ত্রিক বা আধা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র লাঠির জোরে নয়, বরং জনগণের মগজ ধোলাইয়ের মাধ্যমে সম্মতি আদায় করে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তৈরি করা হয় তা এই সম্মতি উৎপাদনের একটি অংশ। দীর্ঘদিন ধরে 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে আসছে। তাদের উদ্দেশ্য পরিসংখ্যান ঠিক করা নয়, বরং মুক্তিযুদ্ধের ভয়াবহতাকে কমিয়ে দেখানো। একে সমাজ বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রাভিলাইজেশন অফ ট্রমা। যদি প্রমাণ করা যায় 30 লক্ষ নয় বরং 3 লক্ষ লোক মারা গেছে, তবে পাকিস্তানি বাহিনীর গণহত্যার অপরাধ লঘু হয়ে যায় এবং তা নিছক একটি গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারে পর্যবেসিত হয়। শর্মিলা বসু বা ডেভিড বার্গম্যানের মতো আন্তর্জাতিক লবিস্টরা ঠিক এই কাজটাই করে এসেছেন। তারা জেনোসাইড শব্দটিকে পাশ কাটিয়ে কনফ্লিক্ট বা সিভিল ওয়ার শব্দটি ব্যবহার করেন, যাতে অপরাধের দায়ভার দুই পক্ষের ওপরে চাপানো যায়। 1971 সালে ওই শব্দের রাজনীতি ছিল পাকিস্তানের দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের প্রধান অস্ত্র। জামাতে ইসলামী এবং তাদের মুখপত্র দৈনিক সংগ্রাম মুক্তিযোদ্ধাদের কখনোই মুক্তিযোদ্ধা বলতো না, তারা ব্যবহার করত দুষ্কৃতিকারী বা ভারতের চর শব্দটি। মনস্তাত্ত্বিক খেলাটি একটু লক্ষ্য করুন। কাউকে যোদ্ধা বললে তার প্রতি সম্মান জাগে, কিন্তু দুষ্কৃতিকারী বললে তাকে হত্যা করাটা আইন শৃঙ্খলার অংশ বা ন্যায়সঙ্গত মনে হয়। একে বলা হয় অমানবিকীকরণ। একবার কাউকে ধর্মের শত্রু বা গাদ্দার ট্যাগ দিতে পারলে তাকে হত্যা করা জায়েজ হয়ে যায়। এই মতবাদেই 1971 সালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। 2024 সালে এসেও আমরা দেখি যখনই কেউ 71-এর চেতনার কথা বলে তাকে ভারতপন্থী ট্যাগ দেওয়া হচ্ছে। ভারতকে সুবিধা না দেওয়ার সার্বভৌম বয়ানটি যৌক্তিক, কিন্তু যখন এই অজুহাতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাইপাস করা হয়
তখন তা জাতীয় বিশ্বাসঘাতকতার শামিল। 24-এর গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ ছাত্র জনতার ক্ষেত্রে আমরা দেখতাম পত্রিকাগুলো উল্লেখ করছিল 5 জন ছাত্র মারা গিয়েছে এবং পুলিশের ক্ষেত্রে শিরোনাম করত খুন। এই যে শব্দের রাজনীতি, এটাকে এড়ানো সম্ভব হয় না। বাংলাদেশের এই স্থানীয় রাজনীতি বিশ্ব রাজনীতির এক ক্ষুদ্র সংস্করণ। চমস্কির বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমা বিশ্ব কিভাবে শব্দের মাধ্যমে গণহত্যাকে বৈধতা দিয়েছে তার উদাহরণ শিউরে ওঠার মতো। 2003 সালে বুশ প্রশাসন ও পশ্চিমা মিডিয়া বিশ্ববাসীকে বিশ্বাস করিয়েছিল যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে, অথচ যুদ্ধের পরেও সিআইএর ওয়েলফেয়ার রিপোর্ট নিশ্চিত করে যে সেখানে কিছুই ছিল না। কেবল ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের 3টি মিথ্যা শব্দের বয়ান তৈরি করে একটি দেশকে ধ্বংস করা হলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো। চমস্কির মতে এটা ছিল ম্যানুফ্যাকচারিং কনসেন্টের সবচেয়ে জঘন্য উদাহরণ। গ্রেগ ফিলো ও মাইক বেরি তাদের গবেষণা গ্রন্থ ব্যাড নিউজ ফ্রম ইসরায়েলে দেখিয়েছেন পশ্চিমা মিডিয়ায় ইসরায়েলিরা খুন হয় কিন্তু ফিলিস্তিনিরা মারা যায়। ফিলিস্তিনিদের উচ্ছেদকে বলা হয় এভিকশন বা আইনি উচ্ছেদ, যা আসলে আন্তর্জাতিক আইনে এথনিক ক্লিনজিং। শব্দের এই কারচুপির কারণে বিশ্ববাসী দখলদার ইসরায়েলকে আত্মরক্ষাকারী এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে দেখতে শিখে। মার্কিন ড্রোন হামলায় নিহত বেসামরিক নাগরিকদের বলা হয় কোলাটারাল ড্যামেজ। কোনো কোনো নথিতে মানুষকে বাক্সপ্ল্যাট বা পোকা মরে যাওয়া হিসেবেও অভিহিত করা হয়েছে। এই শব্দগুলো হত্যার মানবিক দায়ভার মুছে ফেলে এবং হত্যাকে একটি যান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তর করে। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির মূল ভিত্তিও এই শব্দের খেলা। 1971 সালে স্লোগান ছিল পাকিস্তান না থাকলে ইসলাম থাকবে না। তারা অত্যন্ত কৌশলে একটি সমীকরণ দাঁড় করিয়েছিল, পাকিস্তান ইকুয়াল টু ইসলাম এবং মুক্তিযুদ্ধ ইকুয়াল টু হিন্দুয়ানি বা ভারত। এই সমীকরণের বিষবৃক্ষ আজ উপড়ে ফেলা যায়নি। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর একটি গোষ্ঠী পুনরায় এই সমীকরণ সামনে আনছে। ডাকসুর নেতার বক্তব্যে পাকিস্তান বা মুক্তিযুদ্ধের না থাকা, সহস্র শহীদ, 30 লক্ষের বদলে অস্পষ্ট সংখ্যা উল্লেখ করা সেই পুরনো এজেন্ডারই আধুনিক সংস্করণ। তারা এমন একটি ন্যারেটিভ তৈরি করতে চায় যেখানে 71-এর লড়াইটা হবে গৌণ আর মুসলিম আইডেন্টিটি বা 1757 চেতনা হবে মুখ্য। এটি এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স যা জাতিকে মূল ইতিহাস থেকে বিচ্যুত করে দেয়। চমস্কি একে বলেন নেসেসারি অফ ইলিউশন বা প্রয়োজনীয় বিভ্রম, যা রাষ্ট্র বা কোনো বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থে তৈরি করে। নোয়াম চমস্কি রাজনৈতিক মুক্তির জন্য ইন্টেলেকচুয়াল সেলফ ডিফেন্স বা বুদ্ধিবৃত্তিক আত্মরক্ষার কথা বলেছেন। অর্থ হলো রাষ্ট্র, মিডিয়া বা কোনো প্রভাবশালী নেতা যখন কোনো শব্দ বা বয়ান আমাদের সামনে উপস্থাপন করে তখন তা অন্ধভাবে গ্রহণ না করা। যখন কেউ বলে আমাদের সংগ্রাম 1757 থেকে, তখন প্রশ্ন করতে হবে তবে কি 1971 মিথ্যা? যখন কেউ 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে ব্যঙ্গ করবে তখন বুঝতে হবে সে কেবল সংখ্যা নিয়ে খেলছে না, সে আপনার অস্তিত্বের মূলে আঘাত করছে। যখন ভারত বিরোধিতার নামে 71-এর পাকিস্তানি জেনোসাইডকে আড়াল করা হয় তখন বুঝতে হবে এটি দেশপ্রেম নয়, এটি নতুন কোনো কৌশল। রাজনীতিতে শব্দের ব্যবহার কোনো নির্দোষ সাহিত্য চর্চা নয়। দুষ্কৃতিকারী থেকে জঙ্গি, গণহত্যা থেকে গৃহযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ বাদ দিয়ে 1757 প্রতিটি শব্দ চয়নের পেছনে থাকে ক্ষমতা দখলের এবং ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র। অরওয়েল এবং চমস্কির সতর্কবার্তা মনে রেখে আমাদের এই শব্দের রাজনীতির মুখোশ উন্মোচন করতে হবে, কারণ ইতিহাসের সবচেয়ে বড় অপরাধগুলো সংগঠিত হয়েছে বন্দুকের নলে নয়, বরং মিথ্যে শব্দের আড়ালে। সত্যকে রক্ষা করাই এখন আমাদের প্রধান সংগ্রাম। এই সংগ্রাম কোনো বিশেষ সালের নয়, এটা আবহমান সত্য ও মিথ্যার লড়াই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।